নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ। আমি মোহনা। আজকে আবারও দুটো বইয়ের আলোচনা নিয়ে চলে এসেছি এবং এই দুটো বইই আমি এই বছরের জানুয়ারি মাসে পড়েছিলাম, কিন্তু অনেক দিন আগেই সংগ্রহতে ছিল এবং দুটো বইই আমার খুব প্রিয় লেখক সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা। কিন্তু তা সত্ত্বেও আমি এই দুটো বই সবাইকে সাজেস্ট করব না, এবং কেন সেটা জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। চলুন তাহলে ঢুকে পড়া যাক বইয়ের যাবতীয় খুঁটিনাটি বিষয়বস্তু নিয়ে কথা বলতে। প্রথমেই যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে বীরেশ্বর সামন্তর হত্যা রহস্য। এটা লিখেছেন সাক্ষ্যজিৎ ভট্টাচার্য, প্রকাশিত হয়েছে সুপ্রকাশ থেকে এবং এটার মুদ্রিত মূল্য হলো 480 টাকা। তো নামের মধ্যে হত্যা রহস্য রয়েছে। এবার অবশ্যই সবাই ভাববেন যে এটাও একটা থ্রিলার, সাক্ষ্যজিতের সেই ভীষণ ভাইরাল থ্রিলার টাইপের কিছু, কিন্তু একেবারেই নয়। এইটা প্রথম থেকে আমি কিন্তু বারংবার বলছি যে বীরেশ্বর সামন্তর হত্যা রহস্য কোনো থ্রিলার বই নয়। হ্যাঁ, নামের মধ্যে রহস্য আছে, কিন্তু সেটা কোনো রহস্য ঠিক নয়। মূলত এটা এক সময়ের গল্প বলে, যে সময় সামন্ত প্রথা ভীষণভাবে প্রচলিত ছিল এবং সেই সময় দাঁড়িয়ে একটা জায়গার বা একটা গ্রামের কথা বলে যেখানে সামন্তদের নিয়েই এই বইটা মূলত তৈরি। এবং যে সময়ের গল্প আমরা বলছি সে সময় কিন্তু সামন্তদের রীতিমতো রাজ চলতো। সুতরাং তাদের বিভিন্ন রকম অত্যাচার, তাদের বিভিন্ন রকম অন্যায়, তাদের কার্যকলাপ, তাদের রাজনীতি, তাদের কূটনীতি, সমস্ত কিছুই এই বইটাতে আছে। এবার বইটা শুরু হয় একজন সামন্তর মৃত্যু দিয়ে, হয়তো সেই জন্যেই নামকরণটা এইভাবে রাখা হয়েছে। এবার মৃত্যু দিয়ে অর্থাৎ অবশ্যই সেই সামন্তর হত্যা দিয়ে। এবার সেই হত্যা কেন হচ্ছে, তার অতীত বিবরণী, তার পিতার অতীত বিবরণী, সমস্ত কিছু এই বইটাতে আছে। তো এখানে বেশ কিছু চরিত্র আছে, যেমন বীরেশ্বর সামন্ত, তার বাবা, এবং দেবু বাগাল, তার ছেলে, তার বাবা ইত্যাদি, এবং বিভিন্ন মহিলা চরিত্র আছে, যাদের মধ্যে দুজন আমাদের মুখ্য মহিলা চরিত্র। এবার এখানে প্রত্যেকটি চরিত্র নাম দিয়ে চ্যাপ্টার শুরু হচ্ছে, অর্থাৎ ধরুন বীরেশ্বর সামন্তর চ্যাপ্টার শুরু হচ্ছে, সেটা সম্পূর্ণ বীরেশ্বরকে ডেসক্রাইব করছে এবং সেটার জন্য অনেক অনেক পাতা ধরে বীরেশ্বরকে ডেসক্রাইব করা আছে। তারপর আবার আরেকটি চরিত্রের শুরু হচ্ছে, এরকমভাবে বইটা লেখা হয়েছে। মূলত গল্পটা এটাই যে সামন্তদের বিভিন্ন অন্যায় অত্যাচার একটি পার্টিকুলার পরিবারের প্রতি, যেটা হচ্ছে এই দেবু বাগালদের পরিবার, এবং সেইটা বয়ে নিয়ে যাওয়া, সেটা কিভাবে যুগের পর যুগ ধরে বিভিন্ন মানুষের মধ্যে অভিমান এবং রাগের সঞ্চার করছে, এবং পরবর্তীকালে কোনো এক যুগে গিয়ে কোনো এক অ্যানসেস্টার দ্বারা সেটা বার্স্ট হচ্ছে বা সেটার বহিঃপ্রকাশ হচ্ছে, যেটা হয়তো অনেক অনেক যুগ ধরে অনেক অনেক মানে বাকিরা করতে পারেনি। এটাই মূলত এই বইয়ের বিষয়বস্তু। এবার যতদূর আমি জানি এই উপন্যাসটা সুপ্রকাশের যে শারদীয়া পত্রিকা নির্মুখোশ, সেখানে বেরিয়েছিল প্রথম, তারপর এটা পরিমার্জিত এবং পরিবর্ধিত রূপে বই আকারে বেরোয়। এবার আমার মনে হয়েছে যে এই পরিমার্জিত বা পরিবর্ধিত রূপে করতে গিয়ে লেখক অনেকটা বেশি বাড়িয়ে ফেলেছেন লেখাটাকে। মানে প্রত্যেকটি চরিত্রের বিবরণ দিতে গিয়ে, তার মনস্তাত্ত্বিক, তার সামাজিক, তার বিভিন্ন বিবরণ দিতে গিয়ে অতিরিক্ত বাড়িয়ে ফেলেছেন বলে আমার মনে হয়েছে। যেমন অনেক কিছু কথার রিপিটেশন হয়েছে এবং বিভিন্ন মানুষের মানে বিভিন্ন চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক বিবরণ দিতে গিয়েও রিপিটেশন পেয়েছি আমি। একটা জিনিস আমি বুঝতে পারছি লেখক কী বোঝাতে চাইছেন, সেটাই আবার উনি আরও 4 রকম বাক্য দিয়ে একই জিনিস বোঝানোর চেষ্টা করেছেন। তো সুতরাং কোথাও গিয়ে মনে হয়েছে যে উনি ভীষণভাবে বইটা বাড়ানোর চেষ্টা করেছেন, যেটা হয়তো খুব সহজেই অনেক ছোটোতে শেষ হয়ে যেতে পারত। ফলে বেশ কিছু জায়গায় বোরিংও লাগে। মানে আমরা জানি কি চলছে চরিত্রগুলোর মনে, আমরা বুঝতে পারছি চরিত্রগুলোর মধ্য দিয়ে কি যাচ্ছে, তারপরেও একই জিনিস বারবার বলা এরকম মনে হয়েছে। ফলে বেশ কিছু জায়গায় বোরিং তো লেগেইছে। তবে প্রত্যেকটা চরিত্রের যে কষ্ট, যে দুঃখ বা যে লাঞ্ছনা, যে তীব্র অপমান, সেইগুলো যেভাবে বোঝানো হয়েছে সেগুলো অনবদ্য লেগেছে আমার। এবং শেষ অবধি এটা কেন রহস্য নয়, কারণ আপনিও জানেন, আমিও জানি প্রথম থেকে
পড়া যদি আমরা শুরু করি যে কে আসলে হত্যাটা করেছে। এমন নয় যে লেখক খুঁজতে চাইছেন যে কে হত্যা করেছে, লেখক শুধু আপনাকে বোঝাতে চাইছেন যে কেন হত্যাটা করা হয়েছে, এটুকুই। তো এইটা বোঝানোর জন্য শেষ পাতা অবধি টেনে নিয়ে যাওয়া হয়েছে, ফলে সেই যে থ্রিলারের যে থ্রিলটা, যে কে হত্যা করেছে, কেন করেছে, এই যে বোঝার একটা চাহিদা, এটা এই বইতে থাকে না। তার কারণ এখানে বলে দেওয়া হচ্ছে যে কে করেছে, এবার আপনাকে বোঝানো হচ্ছে যে কেন করা হয়েছে বা তার অতীত বিবরণী কী ইত্যাদি। তো সেই জন্য এটা হত্যা রহস্য কখনোই নয়। তো এই হচ্ছে মূলত বীরেশ্বর সামন্তর হত্যা রহস্য। এবার বইটা আমি কেন সাজেস্ট করব না, তার কারণ একটাই, যে ধরুন আপনি আমার কথা শুনে সাক্ষ্যজিৎ ভট্টাচার্যর বই পড়তে গেলেন এবং প্রথমেই তুলে নিলেন বীরেশ্বর সামন্তর হত্যা রহস্য, তাহলে প্রথমত আপনি বোর হবেন, দ্বিতীয়ত আপনার মনে হবে আমি এখানে বসে পেইড রিভিউ ক্যাম্পেইন করছি আর আমি লোককে ভুল বোঝাচ্ছি যে সাক্ষ্যজিৎ পড়ুন, সাক্ষ্যজিৎ খুব ভালো লেখে। আদতে একেবারেই তা নয়, আপনি ভুল বই চুজ করেছেন, কিন্তু সেটা আপনার মাথায় তখন আসবে না। তো সেই জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি, এই বইগুলো যদি আপনি সাক্ষ্যজিৎ প্রথমবার পড়তে যান তাহলে এই বইগুলো চুজ করবেন না। আগে শেষমৃত পাখি দিয়ে শুরু করবেন, তারপর নৈশ অপেরা পড়তে পারেন, এবং তারপর একা নড়ে বা এখানে ডেরেক বসে আছে বা অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত, কুরবানি অথবা কার্নিভাল, এইগুলো দিয়ে অবশ্যই শুরু করবেন, কিন্তু এইটা দিয়ে শুরু করতে যাবেন না। আর এটা তারাই পড়বেন যারা ধরুন আমার মতো সাক্ষ্যজিৎকে অনেকটা পড়ে ফেলেছেন এবং চাইছেন যে সাক্ষ্যজিতের সমস্ত বই পড়ে দেখবেন, তার সমস্ত লেখাটাই মানে আহরণ করে দেখতে চান যে কি হয় শেষ অবধি। তো সেরকম হলে পড়তে পারেন, সেই কারণেই কিন্তু আমিও পড়েছি এবং এইটাই হচ্ছে আমার এই বইয়ের রিভিউ। তো আশা করি সবাই দেখবেন, মানে যাদের দেখার ইচ্ছে রয়েছে এবং যাদের প্রথমবার পড়ার ইচ্ছে রয়েছে একদমই এই বই তুলবেন না। এই বইয়ের মলাটে একটা বিষয়বস্তু লেখা আছে, সেটা আমি একটু ছোট করে পড়ে দিচ্ছি। এই উপন্যাস তথাকথিত রহস্য কাহিনী নয়। আমাদের পৃথিবীতে অপরাধ আর তার সমাধান গুরুত্ব হারিয়েছে বহু আগে। হত্যা এবং তার পূর্ব ও পরবর্তী ঘটনা পরম্পরাকে আমরা যদি শেকড়ে গিয়ে না বুঝি তাহলে বীরেশ্বর সামন্ত কেন খুন হয়েছিল তা জানা যাবে না, বোঝা যাবে না আগামীর হত্যাগুলোকেও, যাদের সময় এগিয়ে আসছে। তো আরও একটা জিনিস আমার মনে হলো এখানে বলা উচিত, সেটা হচ্ছে সামন্ত প্রথা বা সামন্ত তন্ত্র যখন চলছিল সেই সময়টাকে যদি আপনারা বুঝতে চান তাহলেও কিন্তু এই বইটা বেশ ভালো বলে আমার মনে হয়। যদিও এটা খানিকটা একপাক্ষিক বই আমি বলবো, কারণ সামন্তদেরকে খারাপভাবেই মানে দেখানো হয়েছে। এবার বহু ক্ষেত্রেই সেটা সত্যিও ছিল, হয়তো কিছু ক্ষেত্রে সত্যি নাও থাকতে পারে, ফলে এটা যে বিশাল রকম আনবায়াসড কোনো বই সেটা বলবো না, কিন্তু তবুও সামন্তদের একপাক্ষিক কোনো একটা মানে বিবরণী যদি পেতে চান তাহলেও এই বইটা দেখতে পারেন, এটা আমার মনে হয়। আর এই হচ্ছে এই বইয়ের রিভিউ। তো আশা করি সেই অনুযায়ী আপনারা পড়বেন। আর ভাষা এবং লেখনী ইত্যাদি তো আমরা জানি সাক্ষ্যজিৎ কীভাবে লেখেন, তার ভাষার প্রতি প্রচণ্ড দখল আছে এবং তিনি প্রচণ্ড মানে অলংকৃত করে ভাষা লিখতে পছন্দ করেন, সেরকমই এখানে আছে। খুব খুব যে কঠিন সেটা বলবো না, যথেষ্টই সহজ মতেই আছে। প্রচ্ছদও আমার খুব একটা খারাপ লাগেনি, মোটামুটি ভালোই, তবে আমার মনে হয়েছে আরও ভালো হতে পারতো প্রচ্ছদটা। আর এমনি সুপ্রকাশের কোয়ালিটি এটার বইটার ক্ষেত্রে খুবই ভালো। কিছু কিছু ছোটো ছোটো মুদ্রণ ভুল আমি পেয়েছি, তবে ওগুলো আশা করি পরের সংস্করণে বা পরবর্তীকালে ঠিক করে নেওয়া হয়েছে। তো এই ছিল প্রথম বই। দ্বিতীয় যে বইটা সেটাও সাক্ষ্যজিতেরই লেখা, খুবই ছোট্ট একটা বই এবং সুপ্রকাশ থেকেই প্রকাশিত। বইটির নাম অলৌকিক বাগান, এটাও সাক্ষ্যজিতেরই লেখা। এটার মুদ্রিত মূল্য হলো 200 টাকা। এটার মুদ্রিত মূল্য 200 টাকা। এটা মাত্র 98 পৃষ্ঠার একটা বই আর কি। তো এই বইটার মূল বিষয়বস্তু হলো যে একজন অশীতিপর বৃদ্ধা নিত্যময়ী দেবী, তিনি তার বাগানকে নিয়ে ভীষণ রকমের অবসেসড এবং এই বাগানটা তিনি পূর্বপুরুষ সূত্রে পেয়েছেন। সেই বাগানে তিনি মানে বাগান ছাড়া তিনি বাঁচতে পারেন না এবং বাগানই তার জন্য সমস্ত কিছু, এবং সেই বাগানের মধ্যে তিনি নিত্যদিন পূর্বপুরুষদের দেখতেও পান। তার মনে হয় যে তার পূর্বপুরুষরা ওই বাগানে বিভিন্ন জন্তু জানোয়ারের আকার নিয়ে তাকে রক্ষা করছে, তার বাগানকে রক্ষা করছে, এবং এই বাগানের প্রতি লোভ অনেক মানুষের আছে। তারা বিভিন্নভাবে সেই লোভ চরিতার্থ করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তারা সাফল্য পেয়ে উঠছে না, কারণ কোনো না কোনো জন্তুর আক্রমণে তাদেরকে বারংবার পালিয়ে আসতে হচ্ছে বা তারা আহত হচ্ছে ইত্যাদি। এবার নিত্যময়ী দেবী একজন বৃদ্ধা, তার পক্ষে সমস্ত কিছু আগলে রাখা সম্ভব হচ্ছে না, তাও তিনি যথাসাধ্য চেষ্টা করছেন।
তার মনে হচ্ছে তিনি পূর্বপুরুষদের ভূতেদেরকে মানে তাদের আত্মাদেরকে নিজের বাগানে দেখতে পাচ্ছেন, কিন্তু তাদের সাথে কথা হয়তো বলতে পারছেন না, খাবার রেখে আসছেন, তারা খেয়ে নিচ্ছে। এই নিয়ে মূলত গল্পটা। এবার এই বাগান মানে তার মনে হয়, বৃদ্ধার মনে হয় যে এই বাগান তাকে একদিন গিলে খাবে, এবং শেষ পর্যন্ত সেটাই হচ্ছে। এই বইটার মধ্যে একজন বৃদ্ধার বিবরণী তার বাগানকে নিয়ে তো আছেই, তাছাড়াও এর মধ্যে বিভিন্ন রকমের ম্যাজিক রিয়ালিজম আর ফ্যান্টাসি ঘটিত কিছু উপাদান আমি পেয়েছি, ফ্যান্টাসি আর ম্যাজিক রিয়ালিজমের। তো এই সমস্ত কিছু মিলিয়ে একটা বই। ব্যাপার হচ্ছে এই বইটাও কেন আমি সাজেস্ট করব না, তার কারণ হচ্ছে এই বইটা একটু শক্ত ভাষায় লেখা। আমার মনে হয়েছে যে ভাষার একটু বেশি অলঙ্করণ ব্যবহার করা হয়েছে এবং একটু বেশি কঠিন করা হয়েছে ভাষাটাকে, ফলে হয়তো সবাই ইন্টারেস্ট পাবেন না। আমারও পড়তে গিয়ে মাঝে মধ্যে থেমে যেতে হয়েছে বেশ কদিন, যদিও এতটাই ছোট বই তাও। আর দ্বিতীয় হচ্ছে যে গল্পটা কোথাও পৌঁছয় না, মানে গল্পটা ঠিক যেভাবে শুরু হয় বা যেভাবে শেষ হওয়া উচিত সেভাবেই শেষ হয়ে যায়, মানে গল্পটা ঠিক কোথাও পৌঁছয় না, এটার কোনো ডেস্টিনেশন আছে বলে আমার মনে হয় না। ফলে যখন কোনো গল্প কোথাও পৌঁছয় না সেটাতে অতটাও ইন্টারেস্ট লাগে না আমার, আর একটু বোরিং হয়ে যায় শেষের দিকে গিয়ে। শেষ অবধি কোথায় নিত্যময়ী দেবী যেতে চাইছেন সেটাও ক্লিয়ার নয়, তো অনেক কিছুই, অনেক পার্সপেক্টিভ এই বইটার মধ্যে ক্লিয়ার নয়। তো সেই জন্য হয়তো এই বইটা আমি একেবারেই সাজেস্ট করব না। হ্যাঁ, এখানে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে লেখকের বাংলা ভাষার প্রতি মানে বাংলা ভাষার উপর যথেষ্ট দক্ষতা আছে, এবং এক একটা এমন এমন শব্দ তিনি ব্যবহার করেছেন যে সেটা পড়ে আমিও মনে করেছি এই শব্দটা তো আমি কোনোদিনই শুনিনি বাংলায়। তো এরকম আর কি হয়েছে। এছাড়া আমার মনে হয়নি খুব একটা বইটা পড়ার দরকার আছে বলে। তো ওই যদি আপনি আমার মতো সাক্ষ্যজিতের সমস্ত কিছু পড়তে চান সেক্ষেত্রে পড়তে পারেন, আদারওয়াইজ আমার মনে হয় না খুব একটা দরকার আছে এটা পড়ার, এমন কিছুই নেই বইটাতে। তো এই মোটামুটি এই দুটো বইয়ের রিভিউ আমার। এই দুটো বইই আমি জানুয়ারি মাসে পড়েছিলাম, এবং দুটো বই একসাথেই রিভিউ দিলাম, কারণ দুটোই সাক্ষ্যজিতের লেখা এবং দুটোই আমি হয়তো সবাইকে সাজেস্ট করব না। একমাত্র যারা সাক্ষ্যজিতের সব পড়তে চান তারা দেখতে পারেন। তো এই হচ্ছে দুটো বইয়ের রিভিউ, আশা করি ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন, যাতে আমি আরও এরকম ভিডিও আপনাদের জন্য আনতে পারি। ধন্যবাদ।